আপনিও কি আমার মতোই ভাবেন সব ঘটনা প্রবাহের কেন্দ্রেই রয়েছে রাজনীতি, রাজনীতি সবকিছুর নিয়ন্তা? তাহলে রাজকাহন আপনার আর আমার অনুষ্ঠান। স্বাগত রাজকাহনে, আপনাদের সাথে আছি নবনীতা চৌধুরী। শুরুতেই শিরোনাম। জঙ্গিবাদ ঠেকাতে ছাত্রলীগকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর। দিনাজপুরের ধর্ষিত শিশুর চিকিৎসায় মেডিকেল বোর্ড, বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানালেন আইনমন্ত্রী। তাবেলা সিজার হত্যা ও 90 জেএমবি নিয়ে র্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের পরস্পর বিরোধী বক্তব্য। দ্বিতীয় দফায় রাজধানীতে স্মার্ট কার্ড বিতরণ, ভোগান্তিতে মানুষ, কার্ড পাচ্ছেন না অনেকে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষ হলেও এখনো সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে চলেছে সম্মেলনে করা নেতৃবৃন্দের নানা মন্তব্য এবং তার প্রতিক্রিয়ায় করা পাল্টা মন্তব্য। নির্বাচিত হওয়ার পরদিন থেকে আজ পর্যন্ত টানা 3 দিন দলের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত মিডিয়া বান্ধব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ মাধ্যম এবং পর্যবেক্ষকদের অনেকেই বলছিলেন চমক থাকবে এই সম্মেলনে। তবে শেষ পর্যন্ত যেমনটা শোনা গিয়েছিল, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের সেই ওবায়দুল কাদেরকেই দলের দ্বিতীয় শীর্ষ পদে বসানো হয়েছে। আলোচনার কেন্দ্রে ছিলেন প্রধানমন্ত্রী পুত্র সহ তার পরিবারের আরও 4 জন সদস্যের কাউন্সিলর হিসেবে প্রথমবারের মতো সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টিও। তবে শেষ পর্যন্ত শুধু সজীব ওয়াজেদ জয়ই কাউন্সিলে যোগ দেন এবং তাকেও নেতাকর্মীদের জোর দাবি সত্ত্বেও দলে কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়নি তার মা এবং তার স্পষ্ট অনিচ্ছাতেই। নতুন কমিটির এখন পর্যন্ত ঘোষিত পদগুলোতে দলের রাজনীতিতে অনেক দিন ধরে সক্রিয় পরীক্ষিত কর্মীদেরকেই শুধু অন্তর্ভুক্ত করতে দেখা যাচ্ছে। অষ্টমবারের মতো দলীয় সভাপতি নির্বাচিত শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে গণভবনে জড়ো হওয়া হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, সরকারের মেয়াদ শেষের 3 মাস আগে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে, কাজেই নির্বাচনের জন্য প্রস্তুত হতে সময় আছে হাতে মাত্র 2 বছর 2 মাস। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের তরফে গত কয়েকদিন আওয়ামী লীগ সভাপতির বক্তব্যের নানা দিক নিয়ে সমালোচনা এলেও এই 2 বছর সময়ে কি ফর্মুলায় নির্বাচনে যাওয়ার পথ নিশ্চিত করবেন তারা, সে বিষয়ে কোনো ইঙ্গিত আসেনি। আজ রাজকাহনে তাই আওয়ামী লীগ কাউন্সিলের নানা দিক এবং এখান থেকে কোন পথে অগ্রসর হচ্ছে জাতীয় রাজনীতি তা নিয়ে আলাপ করতে রাজকাহন স্টুডিওতে সময় দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকেই। আমি জয়নুল আবদিন ফারুক, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি যদি বলেন কেমন হলো আওয়ামী লীগের কাউন্সিল আপনার দৃষ্টিতে? ভালোই তো, একটা ক্ষমতাসীন দলের সম্মেলন যেভাবে হওয়ার দরকার সেভাবে সম্মেলন হয়েছে। তখন আমি গ্রামেই ছিলাম, আমার নিজের নির্বাচনী এলাকায়। তবে আওয়ামী লীগের 20তম অধিবেশনকে আমাদের দল, আমাদের শ্রদ্ধেয় মহাসচিব মহোদয় স্বাগতই জানিয়েছিলেন। কিন্তু গ্রামে বসে আপনাদের গণমাধ্যমের যে বক্তব্যটু প্রধানমন্ত্রী এবং নেতৃবৃন্দের শুনেছি, তার মধ্যে একটি কথা আমার ভালো লেগেছে যে আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক বলেছেন আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী। তো সে শক্তিশালী গত 7 বছর ক্ষমতা আওয়ামী লীগ কী দিয়ে শক্তিশালী হলেন সে বিষয়ে যদি আমার এখানে আওয়ামী লীগের কোনো সদস্য উপস্থিত থাকতেন তাহলে সেটা আমরা আশা করছি খুব শিগগিরই সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান উপস্থিত থাকবেন। তখন এই কথা শুধু এইটুকু বলবো যে নতুন কিছু আমরা পাইনি এই সম্মেলনে, শুধু পেয়েছি বক্তব্য, নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন কিভাবে হবে সে বিষয়ে কোনো খোলামেলা আলোচনা উনি করেন নাই। বিএনপির মতো একটি বিরাট রাজনৈতিক দলকে নির্বাচনে আনার বিষয়েও কোনো কিছু উল্লেখ করেন না, বরঞ্চ আরও আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে উনি বিএনপির কঠোর সমালোচনা করেছেন। তো উনি তো আওয়ামী লীগের সভানেত্রী, কিন্তু উনি মনে রাখতে হবে উনি বাংলাদেশের 16 কোটি মানুষেরও প্রজাতন্ত্রেরও প্রধানমন্ত্রী। তো সেখানে আমরা আশা করেছিলাম যে বিএনপি 2014 সালের নির্বাচনে যান নাই, তারা বলছে ভুল করেছেন, আমরা বলেছি আমরা এখন বিএনপিকে কিভাবে নির্বাচনে নেওয়া যাবে তার একটা দিক নির্দেশনা থাকা উচিত ছিল, কিন্তু সেটা উনি তার বক্তব্যে বা দলের নেতৃবৃন্দের বক্তব্যে সেটা পাওয়া যায়নি। সে কারণে আমি মনে করব যে আওয়ামী লীগের সম্মেলনে যেটা আমরা আশা করেছিলাম
যে নির্বাসনে যাওয়া যে গণতন্ত্র, সেই গণতন্ত্র আবার ফেরত আসার একটা আশ্বাস হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী এবং নবনির্বাচিত সভাপতি উনি দিবেন, কিন্তু সেটা আমরা হতাশ। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে হতাশ। জানি না, একটু আগে আপনি বলেছেন যে আওয়ামী লীগ খুব উচ্ছ্বাস, গণভবনে হাজারো জনতা নতুন সভানেত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। নতুন আবার আরেকজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, যার বাড়ি আমার বাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে, আমরা পাশাপাশি নির্বাচনী এলাকা। উনি নতুন চমক দিয়েছেন, উনি নতুন হয়েছেন, উনি একজন রাজনৈতিক কর্মী। তবে একটা জিনিস আমি দেখলাম, আপনি বলেছেন বা যে মিডিয়া বান্ধব ওবায়দুল কাদের, কিন্তু মিডিয়া বান্ধব ভালো, এটা ভালো লক্ষণ। কিন্তু আমি আশা করি যে, বা আশা করেছিলাম উনি নির্বাচিত হওয়ার পরে বিএনপিকে আবার নির্বাচনে ফিরিয়ে আনার ব্যাপারে কিছু একটা কথা বলবেন মিডিয়া বান্ধব মতো। আপনাকে আসলে আমি জিজ্ঞেস করব যে আপনাদের কাউন্সিল হয়ে গেছে মার্চে, এবং তারপরে এই কয় মাসেও আপনাদের দলের ভেতরে আপনারা কি দিক নির্দেশনা পাচ্ছেন 2019-এর নির্বাচনে যাওয়ার বিষয়ে, সেটি প্রশ্ন নিয়ে আসবো। কমরেড খালেকুজ্জামান, কেমন হলো আওয়ামী লীগের কাউন্সিল, এবং বিএনপি যে বলছে যে নতুন কিছু নেই, কোনো দিক নির্দেশনা নেই, আপনার কাছে কি মনে হলো মানে এই ব্যাপক আয়োজনের কাউন্সিল? আওয়ামী লীগ ৬৭ বছরের ঐতিহ্যবাহী একটি বুর্জোয়া দল, এবং এই দলটি এখন ক্ষমতাসীন। ফলে এই সম্মেলনে তার দুইটা দিক আছে। একটা হলো তার দলীয়, অর্থাৎ দলের গঠন কাঠামো, তার দল পরিচালনা, এবং তাকে কেন্দ্র করে তার যে অতীতের মূল্যায়ন, বর্তমানে বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ, আর তার দলের অভ্যন্তরে ঘাটতি ত্রুটি সেগুলি চিহ্নিতকরণ, এবং কিভাবে তারা এইগুলি পূরণ করে সামনের দিকে অগ্রসর হতে পারে, দলের সংহতি আনতে পারে, জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, বা ইত্যাদি ইত্যাদি এই বিষয়। আরেকটা দিক হলো, যেহেতু তারা সরকারে আছে, তাহলে সরকার পরিচালনায় সেই ক্ষেত্রে দল কতখানি সরকারের উপর প্রভাব বিস্তার করেছিল বা পারে, বা সরকার কতখানি দলের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে এই বিষয়টা, যেমন শিক্ষানীতি, শ্রমনীতি, বাণিজ্য নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি পরিচালনা করতে গিয়ে সরকার সেখানে কতটা গণ আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে পেরেছে, কতখানি জনগণের পক্ষে কাজ করতে পেরেছে, কতখানি সাফল্য বা ব্যর্থতা, এগুলি নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার ছিল। এই জিনিসগুলি আমরা দেখি নাই। তাহলে একটা হলো, যেমন আওয়ামী লীগের দলের এর মধ্যে যে কয়টা দল উপদল আছে সেটার সম্বন্ধে তো পরিষ্কার বোঝা যাচ্ছে না এখনো। কারণ সৈনিক লীগ, এই লীগ, সেই লীগ, ওলামা লীগ, এবং একবার ওনারা বলেন যে এটা আমাদের সঙ্গে নাই, আবার তারা বলেন আমরা আছি। ফলে একবার মানে এই জাতীয় সম্মেলনে এটা ক্লিয়ার করা দরকার ছিল যে কোন কোন আগে থেকে, কারণ এইটার সম্মেলন তো একদম গ্রাম থেকে শুরু করে নিচ থেকে উঠে আসছে। এটা তো আওয়ামী লীগের সম্মেলন। আওয়ামী লীগের সম্মেলন মানে হলো আওয়ামী লীগের সঙ্গে তার অন্যান্য সংগঠনগুলি, সেগুলি একভাবে যুক্ত না, যুক্ত তো। তাহলে আওয়ামী লীগের দ্বারা পরিচালিত, তাহলে আওয়ামী লীগ সেগুলিকে পরিচালনার ক্ষেত্রে, অন্যান্য উপদলগুলিকে, সংগঠনগুলিকে পরিচালনার ক্ষেত্রে কি করেছে, সরকার পরিচালনার ক্ষেত্রে কি করেছে, তার একটা চুলচেরা বিশ্লেষণ, সেটা তো জরুরি। আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আমাদের আরেকজন অতিথি এই আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবেন। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। তিনি পৌঁছে গেছেন, আমরা বিরতির পর তাকে নিয়ে ফিরছি। ফিরে এলাম রাজকাহনে। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, প্রথমেই অভিনন্দন আপনাকে, এবং তারপরে যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে আমরা আলোচনাই করছিলাম এই নিয়ে যে কাউন্সিল শেষ, জাতীয় সম্মেলন শেষ আপনাদের, কিন্তু এখনো আসলে শিরোনামে এই জাতীয় সম্মেলনকে ঘিরেই বিভিন্ন প্রসঙ্গ উঠে আসছে, এবং জয়নুল আবদিন ফারুক বলছিলেন যে কোনো রকম দিক নির্দেশনা পাওয়া যায়নি, যেটা ওনারা প্রত্যাশা করছিলেন। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে তারা আশা করছিলেন যে আগামী নির্বাচনটি কিভাবে হবে সেটি নিয়ে একটি দিক নির্দেশনা থাকবে। কাজেই জাতীয় সম্মেলনকে ঘিরে তাদের প্রত্যাশা পূরণ হয়নি, এমনটা বলছিলেন। আমি প্রথমেই আলোচক বন্ধুদের আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি সুস্পষ্ট দিক নির্দেশনা আছে। আওয়ামী লীগের ম্যানিফেস্টো যদি আমরা পড়ি,
কিংবা সম্মেলনে উদ্বোধনী ভাষণে, এই সম্মেলনটা ছিল আসলে আওয়ামী লীগের সম্মেলন শুধু না। আমার ধারণা আওয়ামী শব্দের অর্থ আমার চেয়ে তারা ভালো জানেন, জনগণ। এটি ছিল জনগণের সম্মেলন। এই সম্মেলনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে একেবারে তৃণমূল পর্যায়ে কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, বুদ্ধিজীবী, শিক্ষক, কবি, শিল্পী, সাহিত্যিক সকল শ্রেণী পেশার মানুষ সমবেত হয়েছিলেন। শুধু তাই নয়, বিদেশের ৫-৫০টি দেশ রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন, উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আমাদের দেশের আরেকটি বৃহৎ দল বিএনপি, যে দলের নেতৃবৃন্দ আমার পাশে বসা, আমরা সেই নেতৃবৃন্দদেরকে নিমন্ত্রণ করেছিলাম, আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং আমাদের প্রত্যাশা ছিল সেই দলের নেত্রী অথবা তার প্রতিনিধি আসবেন। কিন্তু সকল প্রত্যাশাকে সফল করা যায় না, তো তারা আসেননি। কেন আসেননি তারাই বলতে পারবে। তারা বলেছেন যে তাদের নেতাকর্মীরা সারা দেশে অত্যাচারিত হচ্ছেন, হামলা মামলার শিকার হচ্ছেন। এই অবস্থায় নেতা নেত্রীরা কি করে আসেন? আমি এই বিষয়ে শুধু এইটুকু বলতে চাই, কারো বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ ছাড়া যদি মিথ্যা মামলা হয়ে থাকে, তাহলে আমাদের দেশে আর যাই বলবেন জনাল ভাই, আইনের শাসন নেই এটা বলবেন না। আমি বিশ্বাস করি যে কোনো মিথ্যা মামলার বিরুদ্ধে রিট করলে পরে আইনি সহযোগিতা, আইনগতভাবেই তার প্রতিকার আছে, কিন্তু আমরা তো তা দেখিনি, দেশবাসী তা প্রত্যক্ষ করেননি। তারপরেও রাজনীতি যেহেতু দুটি দল যদি সকল বিষয়ে ঐক্যমত পোষণ করে, তাহলে তো দুটি আলাদা দল করার কোনো প্রয়োজন পড়ে না। দলগুলোর ভেতরে নীতি, আদর্শ, তা বাস্তবায়নের কৌশল, পদ্ধতির ভিন্নতা আছে বলেই তো তারা ভিন্ন রাজনৈতিক দলে কার্যক্রম পরিচালনা করছেন। তবে আমি মনে করি যে এই ভিন্নতা সত্ত্বেও, দ্বিমত থাকা সত্ত্বেও আলাপ আলোচনার দ্বার রুদ্ধ করা উচিত না। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেই সমস্যা শান্তিপূর্ণ আলোচনার পথে সমাধান হয় না। বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য আলোচনার পথ কিন্তু কখনো রুদ্ধ প্রধানমন্ত্রী করা হয় না। 2019-এর নির্বাচনের কথা বললেন, আপনাদের প্রস্তুত হতে বললেন, কিন্তু অ্যাডভোকেট জয়নাল আবদিন ফারুক যেটা বলছিলেন যে, এবং এর মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যে প্রসঙ্গ তুলেছেন যে 2019-এর নির্বাচনে বিএনপি কিভাবে আসবে, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে নিশ্চিত করা যাবে, সে বিষয়ে কোনো দিক নির্দেশনা থাকলো না। আমার এই কাছে কথাটা হাস্যস্কর মনে করছে। একটি রাজনৈতিক দল কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, এটা তার নিজস্ব এখতিয়ার। 5ই জানুয়ারি নির্বাচন, সমস্ত কিছু আমি বাদ দিয়ে শুধু আমি ভাইয়ের কাছে বলতে চাই, আপনি নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা না করা দুটোই আপনাদের এখতিয়ার ছিল। কিন্তু আমাকে বলুন তো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন বর্জন করা আপনার অধিকার, কিন্তু নির্বাচনে জনগণকে অংশগ্রহণ করতে দেব না, নির্বাচনকে প্রতিহত করব, এই শপথ যে আপনারা নিলেন, এখানে গণতন্ত্রের বিন্দু বিসর্গের কোনো স্থান আছে? ইউ হ্যাভ এভরি রাইট টু পার্টিসিপেট ইন দি ইলেকশন অথবা নট, কিন্তু জনগণকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না, যে কোনো মূল্যে প্রতিহত করবেন, এবং তার জন্য হরতালের নামে, অবস্থানের নামে, ধর্মঘটের নামে, বাজ ভাঙচুর করার নামে, মানুষ হত্যা করার নামে, মায়ের কোলে শিশুকে হত্যা করার যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে, এটা কি সম্ভব? আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যে দলের শিকড় একেবারে গ্রাম মানে পর্যায়ে, আপনারা কিভাবে নির্বাচনে যাবেন না যাবেন সেটা আওয়ামী লীগকে দিক নির্দেশনা দিতে হবে কেন? যদি আমি ঠিক বুঝে থাকি, এটা তো তার দায়িত্ব। তারা কি মনে করেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় তারা যেতে চান না? সশস্ত্র পথে ওইভাবে সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, মাস্তান দিয়ে
বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী লীগের মতো তৃণমূলের পর্যায়ে যেই সংগঠনের শিকড় গ্রথিত সেই সংগঠনকে ফুৎকারে উড়িয়ে দিবেন, এইটা দিবা স্বপ্ন ছাড়া কিছুই না। আমি অনুরোধ করব, অনুগ্রহ করে সাংবিধানিক পথে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা যাওয়া বা দখল করার একটি মাত্র পথ নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। নির্বাচনকে বানচাল করা, বয়কট করা বা বর্জন করা একদম পরিষ্কার বোঝা গেছে। আমি যদি একটু জয়নুল আবদিন ফারুক আমি আশা করি যে তাদের এই শুভ বুদ্ধির উদয় হবে এবং সকলে মিলেই নির্বাচনে যাওয়ার পথ তো কেউ রুদ্ধ করে দেয়নি আপনাদের, মানে আচ্ছা, সেটা আনার আসলে দিকে বিষয়টা হলো মান্নান ভাই যে কথাগুলো বলেছেন, তিনি অনেকগুলো কথা একটার পর একটা বলে গিয়েছেন, আমাদেরকে সন্ত্রাস, আগুন, বোমাবাজ ইত্যাদি বলেছেন। আমি সে বিষয়ে একটু পরে আসি। প্রথম কথা আপনাদেরকে বলি না, আমি কথাটা আসছে। আমি শুধু এটুকু বলতে চাই যে নির্বাচন সম্মেলনে আমরা কেন আসলাম না, এই বিষয়টা আমি ওনাকে জিজ্ঞেস করেছেন। আমরা ওনাদেরকে দাওয়াত দিয়েছিলাম, ওনারা প্রতিনিধি পাঠান নাই। হয়তোবা আমাদের এক নেতা বলেছিল না যে আমরা হাই লেভেলে আলাপ আলোচনা করে হয়তোবা প্রতিনিধি পাঠাতে পারি, কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাদেরকে অপমান করবেন, নির্যাতন করবেন। তাই আমার মনে পড়ে এই যে বৈষ্ণবলীর পদবলী থেকে বলতে হয় যে মেরেছি তো কলসের কণা, তাই বলে কি প্রেম দিব না? ওই কথাটাই না না সে না, আমার কথা হলো যে বিএনপি একটা এই কথাটাই যদি সম্মেলনে এসে বলতেন আমাদের সামনে, তাহলে আমাদের আমি আপনাকে ডিস্টার্ব করি না, আপনি আমার কথা। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি প্রতিনিয়ত আমাদের অপমান নির্যাতন করবেন, আমরা আপনাদের এইসব সহ্য করে। বিএনপি একটা আত্মমর্যাদাশীল গণতান্ত্রিক দল, আপনারাও নিষ্কে বলেন, আমরাও নিষ্কে বলি, কিন্তু জনগণ তার বিচার করবে যে কোনটা রাজনৈতিক দল, কোনটা গণতন্ত্রপন্থী, কোনটা যুদ্ধ অপরাধীদের পন্থী, কোনটা যুদ্ধ মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে দল, সেটা জনগণের আপনাদের বিচার। নির্বাচনে নেওয়ার দিক নির্দেশনা আওয়ামী লীগের সম্মেলনে আসতে হবে কেন? আসবে কেন সেটাই তো কথা। কথা হলো 2014 সালের কথা উনি বলেছেন। অতীতে এই আওয়ামী লীগের কথা বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ কি এখন আছে? আজকে 20তম সম্মেলনে কি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথাগুলো এখানে আসছে? আসে নাই। আওয়ামী মুসলিম লীগের কথাগুলো এখানে আসছে? আওয়ামী শব্দ বাদ দেওয়ার পর সে আওয়ামী লীগ কি এখন আছে? যে আওয়ামী লীগ বলে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে দল, আমরা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছি, আমাদের দলের অধীনে মুক্তিযুদ্ধ হয়েছে, সে দল কি করে বাংলাদেশে স্বাধীনতার পর একটি গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করতে পারে 5 মিনিটে সংসদে? সে দলের কাছে আজকে বিএনপির মতো একটা রাজনৈতিক দল তো অনেক পরে জন্ম হয়েছে। এইরকম দলের কাছে দিক নির্দেশনা আপনারা চাইছেন কেন? সেটাই তো, সে দিক নির্দেশনা আমরা চাচ্ছি না। আমরা আশা করছিলাম যেই কারণে 2014 সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই, তারা বলছেন যে আমরা ভুল করেছি, আমরা বলেছি আমরা ভুল করি নাই। তার প্রমাণ 2014 সালে যে অনির্বাচিত আমরা বলি, তারা বলে নির্বাচিত 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যেখানে নির্বাচিত হয়, সেই সংসদ কতটুকু, সেই সরকার কতটুকু গণতান্ত্রিক সেটা তারাই বলবে। জনগণ বলা শুরু করেছে। আমরা তাদের কাছে প্রত্যাশা করেছি, আমরা নির্দেশ দিতে চাইনি। আমরা মনে করেছিলাম যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল যে নির্বাচনে বাইরে ছিলেন, তারা সংবিধান রক্ষা নির্বাচন করেছেন, এরকম নির্বাচন আমরা 96 সালেও একটা করেছিলাম। ওনারা হয়তো 2019 সালেও আবার করবেন, তখন সে নির্বাচন শোনেন জোয়ার আসে ভাটাও হয়, সে বিষয়টা কেউ নির্দিষ্ট করে রাজনৈতিক শেষ কথা বলতে কিছু নাই। রমণীদা, আপনি একজন পুরনো সাংবাদিক, মান্নান ভাই মন্ত্রী ছিলেন, আমরা হয়তো সৌভাগ্য হয় না, কিন্তু 5 বার এমপি হওয়ার সৌভাগ্য হয়েছে ধানের শীষের কারণে, নেত্রী খালেদা জিয়ার কারণে। আমার গুণ নাই, গুণ হলো সব ধানের শীষের খালেদা জিয়া। উনি মন্ত্রী হয়েছেন, আজকে সৌভাগ্যক্রমে উনি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের সভাপতি সদস্য হয়েছেন। আজকে যে কথাটা আপনি আমাকে প্রশ্ন করলেন যে 2014 সালের মতো 2019 সালেও তারা একটা নির্বাচন করে নিবে, এই করে নেওয়ার ভয়েই মির্জা ফখরুল ইসলামের মতো আমাদের সংগ্রামী মহাসচিব একটা কথা বলেছেন যে যতই আমরা বলি, কিন্তু একটা প্রত্যাশা করেছিলাম যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচন আনার ব্যবস্থাটা করার একটা প্রত্যাশা। সে কারণে আমরা প্রত্যাশাটা এই জন্য করেছিলাম, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, মান্নান ভাইরা, আমরা না, সেই কারণে তাদের দায়িত্ব অনেকই বেশি। একটা জিনিস মনে করবেন যে জনগণই ক্ষমতার মূল মালিক, এত জনপ্রিয়
এত উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, তাহলে টেকসই গণতন্ত্র না হলে উন্নয়নটা ধরা যায় না। জি। আজকে যদি আমি শেষ করে দিচ্ছি, আমি মনে করি মান্নান ভাইরা যদি আজকে দেশকে এত জনপ্রিয় মনে করেন, তাহলে একটা ইলেকশন দিয়ে দেখেন না নিরপেক্ষ সরকার অধীনে। এখন তার তত্ত্বাবধায়ক প্রশ্ন আসতেছে না, মানে আপনারা পার্থক্যটা বলতেছেন। কি? আপনি আবার বলছেন তত্ত্বাবধায়কের প্রশ্ন আসছে না, নিরপেক্ষ। আমি পার্থক্যটাও আপনার কাছে জানতে চাইবো। আমি প্রায়ই জানতে চাইছি আসলে অনেকের কাছেই, যাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। কমরেড খালিকুজ্জামান, আপনি বলছিলেন চুলচেরা বিশ্লেষণ হয়নি। আপনি আরেকটা কথা বলছিলেন যে জাতীয় সম্মেলনে আসলে দুটো দিক থাকে, একটা হচ্ছে দলের গঠনতন্ত্র, দলের নতুন কমিটি, সেগুলো যেমন থাকে, দল কিভাবে চলবে আগামীতে তারও একটা দিক নির্দেশনা থাকে। দল কিভাবে চলবে, আওয়ামী লীগ একটা ভিশন 2041-এর খসড়া তার দলের ভেতর থেকে পাশ করিয়ে নিয়েছে। নতুন কমিটি হচ্ছে যাতে দেখা যাচ্ছে এক রকমের রাজনীতি দীর্ঘ সময় করে আসা মানুষজন ঢুকছেন। তো সেসব দিক দিয়ে একরকম ব্যাকরণ মেনে হয়েছে কিনা জাতীয় সম্মেলনটা? এখানে অনেকগুলি প্রশ্ন, যেহেতু জি। ওনারা আলোচনা করবেন একভাবে, তো সেখানে হলো যে আওয়ামী লীগ, আমি আগেই বলছি যে একটা ঐতিহ্যবাহী একটি দল, বুর্জোয়া দল হলেও তার কিন্তু ইতিহাস আছে। তো তাহলে এই দলটি 1970 সালে তার দলের ছাত্র সংগঠন তারা স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব পাশ করেছিল। এই দলটি 1971 সালে 3রা মার্চ স্বাধীনতার ইশতেহারে শ্রমিক রাজ, কৃষক রাজ প্রতিষ্ঠা করবে বলে ঘোষণা দিয়েছিল। এই দলটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে সরকার 3টি কথা দিয়ে শুরু করেছিল, তাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এই দলটি 1972 সালে ক্ষমতায় বসে তারা সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের কথা বলেছিল। তাহলে সেই সময় তাদের যে অঙ্গীকার এবং মুক্তিযুদ্ধের যে ঘোষণা, স্বাধীনতা উত্তরকালে সংবিধানের যে অঙ্গীকার, সেই জিনিসগুলি আজকে তার খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে এই সম্মেলনে আওয়ামী লীগের একটা জবাব থাকার দরকার ছিল, কিন্তু সেই জিনিসটা কিন্তু পরিষ্কার না। তো ফলে এখানে যেমন নির্বাচন নিয়ে কথা, ক্ষমতায় কে থাকবে, ক্ষমতায় কে যাবে, এটা আলোচ্য বিষয় হতে পারে না। সেই নিয়ে তো কথা হয়নি, মানে আলোচনাটা হবে জনগণের ক্ষমতায়ন হবে কিনা। কারণ আমরা দলের ক্ষমতায়নটা, এটা আমাদের মুক্তিযুদ্ধে আমরা এই জন্য লড়াইটা করি নাই। তাহলে জনগণের ক্ষমতায়নের অর্থে গণতন্ত্র, তাহলে জনগণের ক্ষমতায়ন হবে কিভাবে? তাহলে সেই জায়গায় একটা মোটর গাড়ি যদি চলতে হয়, তাহলে ইঞ্জিনটা ঠিক থাকা লাগবে, ব্রেক ঠিক থাকা লাগবে, লাইট লাগবে, অন্য চাকা ঠিক থাকা লাগবে। এখন এগুলি এটা গণতান্ত্রিক শাসন কার্যকর করতে গেলে তাহলে তার যে এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গগুলি, তাহলে নির্বাচন কমিশন বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, বিচার ব্যবস্থা বলেন, এবং এই সব আইন কানুন, বিধি বিধান, আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত কিছু মিলে সেগুলি যে একটা গণতান্ত্রিক বিধিমালা নিয়ম নীতির দ্বারা পরিচালিত না হয়, তাহলে শুধুমাত্র নির্বাচন দিয়ে নির্বাচনতন্ত্র হবে, গণতন্ত্র হবে না, বা জনগণের ক্ষমতায়ন হবে না। যেমন ধরেন ইলেকশন কমিশন নিয়ে অনেক কথা উঠেছে। ইলেকশন কমিশনের কিন্তু পার্লামেন্ট ইলেকশন এবং রাষ্ট্রপতি ইলেকশন ছাড়া কোনো ইলেকশন করার ক্ষমতা নাই। এটা নিয়ে কথা বলছেন না তো। তাহলে এখন বাস্তবে পৌরসভা নির্বাচন বলেন, সিটি কর্পোরেশন বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, সব কিছু গভর্নমেন্ট চাইলে করতে পারবে। সংবিধানের মধ্যে এটার মধ্যে কোনো অ্যান্সার নাই, শুধুমাত্র 2টা ইলেকশন সে করতে পারবে। কেন? তাহলে নির্বাচন কমিশন যে কোনো নির্বাচনের ব্যাপারে তার এখতিয়ার থাকা উচিত, সেটা তো নাই। এবং আপনি সংবিধানে, অন্য আইন কানুনের কথা আমি বাদ দিলাম, সংবিধানের যেটা লিখে রাখছেন তার সেটা সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। সেই আইন লঙ্ঘন করে যে দেশ শাসন করছেন আর ওরা বললো করে নাই, তাহলে তার উত্তর দিবেন না? তাহলে সেই জায়গায় আপনি বলছেন পরিকল্পিত অর্থনীতি চালাচ্ছেন, কি মুক্তবাজার অর্থনীতি। আপনি বলছেন সমাজতন্ত্র করতেছেন, কি পুঁজিবাদ। আপনি বলে রাখছেন কি যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, কিন্তু সেখানে অনুপার্জিত মানে কালো টাকা সাদা, এই ধরনের আমি অন্তত 50টা দেখাতে পারবো। তাহলে সংবিধানে যেটা লিখে রেখেছেন হয় সেটা পাল্টান, আর সংবিধান লঙ্ঘন করে, সর্বোচ্চ আইন লঙ্ঘন করে যে শাসন পরিচালনা করছেন কেন, তার জবাব দিতে হবে না? তো ফলে এখন এই জায়গাগুলিতে আমরা যেটা বলছিলাম যে 2টা দিক, দলের অভ্যন্তরে যে তারা দল পরিচালনার ক্ষেত্রে তারা যে যেমন কিন্তু মানে আমি জানি না, মানে জনগণের মুক্তবাজার অর্থনীতির দেশে কি আবার গরিব মানুষকে, অতি দরিদ্র মানুষকে ঘর তুলে দেওয়ার কথা বলার কথা, মানে সেগুলো তো আবার খুব সমাজতান্ত্রিক ধাঁচ মনে হয় আওয়ামী লীগের। অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, জনগণের ক্ষমতায়নের জন্য কি বলা হলো এই সেটা জিজ্ঞেস করেছেন কমরেড খালিকুজ্জামান, যে কি দিক নির্দেশনা থাকলো। প্রশ্নে যাওয়ার আগে আরেক বন্ধু বলেছেন যে মাওলানা ভাসানী এবং হোসেন শহীদ সরওয়ার্দীর যে আওয়ামী লীগ সেটা নেই। আমার মনে হয়
তার চিন্তার সংকীর্ণতার কারণে তিনি এটা দেখতে পারতেছেন না বা দেখেও দেখার চেষ্টা করছেন না। ওই আওয়ামী লীগ আরো বিকশিত হয়েছে, সময় উপযোগী যুগ উপযোগী জায়গায় উত্তীর্ণ হয়েছে। একটা উদাহরণ কি দিতে পারবেন যে এই দুই মহান নেতা যাদের হাতে আওয়ামী লীগ গড়ে উঠেছিল, তাদের স্বপ্ন চিন্তা চেতনার পরিপন্থী কোনো কাজ আওয়ামী লীগ করেছে? একটা উদাহরণ কেউ দিতে পারবেন না। আর যেটা বলেছেন যে সম্মেলনে এই দিক নির্দেশনা নেই, আমার মনে হয় এটা হচ্ছে যে দেখে না দেখা ভান করা বা বুঝেও না বুঝার ভান করা। দারিদ্র্য বিমোচন, যেটা আপনি আমার কাছে ঘোষণাপত্রটা আমি আনিনি, ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে কয়েক পৃষ্ঠব্যাপী উল্লেখ করা হয়েছে কিভাবে 2000 সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার জন্য যা যা করা দরকার, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে যা যা করা দরকার তার একটা ভীষণ কথা উল্লেখ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে 2041 সালের ভিতরে এই বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য যা যা করা দরকার তার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। সকল ক্ষেত্রে শুধু ব্যাখ্যাই দেওয়া হয়নি, আমরা ভুলে গেলে চলবে না। এক সময় আজ থেকে কিছু বছর আগে এই আশ্বিন কার্তিক মাসে উত্তরবঙ্গে মঙ্গা হতো, মঙ্গায় হাজার হাজার মানুষ মারা যেতেন, এমনও খবর প্রকাশিত হয়েছে, আমরা দেখেছি, শুনেছি যে পেটের যন্ত্রণায় দায়ে মা তার সন্তানকে বিক্রি করে পতিতালয়ে নাম লেখাতে বাধ্য হয়েছিলেন। সেই মঙ্গা কবলিত বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবকিছু হারিয়ে, বাবা মা ভাই বোন হারিয়ে, সমগ্র পরিবার পরিজনকে হারিয়ে শুধু বাংলার দুঃখী মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে 2041 সালের ভিতরে একটি উন্নত দেশে নেওয়ার জন্য তিনি সুস্পষ্ট পদক্ষেপ এবং কর্মসূচি দিয়েছেন। আপনি আসার আগেও একটু প্রসঙ্গ তুলেছিলেন কমরেড খালেকুজ্জামান, এবারও একটু বলেছেন যে অন্য সংগঠনগুলো, মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো কোনটি আসলে আওয়ামী লীগের অংশ, তারা কি করে পরিচালিত হবে, এই দায়িত্ব বা এই দিক নির্দেশনাটিও থাকা দরকার ছিল কিনা জাতীয় সম্মেলনে। আমি খালেকুজ্জামান ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, খালেকুজ্জামান ভাইরা যেই ধারার রাজনীতি করেন এবং তাদের সেই রাজনৈতিক লক্ষ্যে পৌঁছার জন্য যে পদ্ধতির কথা বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, সেখানে একেবারে রেজিমেন্টেশন করে কিভাবে কি করতে হবে এইটা আওয়ামী লীগের পক্ষে একটি শৃঙ্খলা আনয়ন দলের মধ্যে, দলের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে। এই দলের ভেতরে যেমন দিনমজুর আছেন, ওই দিনমজুর আবার যার বাড়িতে দিনমজুরি করেন সেই ভূমির মালিকও আওয়ামী লীগের নেতা, মধ্যবিত্ত কৃষক আওয়ামী লীগের নেতা, গ্রামের দরিদ্র কৃষক আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগ হচ্ছে একটি বহু শ্রেণীর সমাবেশ, সমন্বয়। এই সমাবেশ এবং এই সমন্বিত মানুষকে বা খালেকুজ্জামান ভাইদের মতো কৃষক রাজ, শ্রমিক রাজ করার দায়িত্ব আওয়ামী লীগ নেয়নি, তার গঠনতন্ত্র নাই, তার কর্মসূচি ঘোষণা দিছিল কিন্তু 71 সালে 3রা মার্চে বলেছিল, সেটা না বলেছিলেন মানুষের মুক্তির জন্য। এই মানুষ মানে কৃষকও না, শুধু শ্রমিকও না, সকল শ্রেণী পেশার মানুষ, এবং সেখানে শ্রেণী বৈষম্য যাতে কমিয়ে আনা যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব খুব দূরদৃষ্টি সম্পন্ন মহান নেতা ছিলেন। তিনি টুঙ্গিপাড়ার মতো একটি অজপাড়াগায়ে জন্মগ্রহণ করে ছাত্র জীবন থেকে মিছিল মিটিং এর মাধ্যমে এই বাংলার দুঃখী মানুষের মুক্তির সংকল্প নিয়ে কাজ করেছেন এবং সারাটি জীবন তিনি মানুষের মুক্তির সংগ্রামে জীবনের 14 বছর কারাগারে কাটিয়েছেন। তাকে সমগ্র পাকিস্তানের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেছেন, আমি বাংলার মানুষের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে সমস্ত পাকিস্তানের রাজত্ব শ্রেণী বৈষম্য কমিয়ে আনাটাই হচ্ছে আওয়ামী লীগের এখনকার লক্ষ্য। তিনি করতে চেয়েছেন গণতান্ত্রিক পদ্ধতিতে সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে, সংগঠিত করে, ঐক্যবদ্ধ করে, তাদেরকে সুশিক্ষিত করে, তাদের মতামত নিয়ে জোর করে না, চাপিয়ে দেওয়া না,
নিয়ে তিনি তো এটা করতে চেয়েছেন। জয়নুল আবদিন ফারুক, আপনার কাছে জানতে চাই যে আপনারা এই দিক নির্দেশনার কথা বলছিলেন, মার্চে আপনাদের কাউন্সিল হয়ে গেল, সেখান থেকে কি ধরনের দিক নির্দেশনা পেয়েছেন যে আগামীতে আপনাদের কি কি স্ট্র্যাটেজি হবে? আর নিরপেক্ষ সরকার, আপনি বলছিলেন যে তত্ত্বাবধায়ক, তো আর বলছি না, আমরা নিরপেক্ষ বলছি, নিরপেক্ষ সরকার আপনার কাছে কি? আসলে বিষয়টা হলো জনাব মানে সাবেক মন্ত্রী মহোদয় এবং সভাপতি মণ্ডলের সদস্য মান্নান ভাই যেটা বললেন, আপনাদের অনেক জনসমর্থন আছে, আপনি নিজেরাই বলেন, কিন্তু জনগণের কাছে গিয়ে যদি দেখতেন আপনাদের অবস্থা কি, নিশ্চয় আপনি যান, গ্রামে যান, এমপি অবশ্যই যাবেন, কিন্তু যে সরকারের দুর্নীতি বা স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকে না, সে সরকার কতটুকু গণতান্ত্রিক, কতটুকু জনবান্ধব, সেটা আপনারা বিচার করবেন। এই কথাটা বলার অর্থ হলো, আপনি এতক্ষণ যে কথাগুলো বলেছেন বা দীর্ঘ 2014 সালের পরে আমাদের বিএনপির যে অবস্থা, আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি যে আমাদের কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে পুড়িয়ে সেই কষ্টগুলো লাঘব করতে পারতাম। আর যদি আমাদের কষ্টগুলো এখন আগুন, সেটা কাগজের মতো পুড়ে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি আমরা। এই কারণে যে আপনারা যদি 2014 সালে সংবিধান রক্ষার নামে ভুল রাজনীতিতে ভুল নির্বাচনটা না করতেন, তাহলে বাংলাদেশে এখন আপনাদের কাছে যে প্রত্যাশা, একটু আগে নবনীতা যেটা বলেছেন যে আমরা প্রত্যাশা করতাম না, কারণ আপনারাই বলেন আপনারা স্বাধীনতার সপক্ষে দল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। বিএনপি কিভাবে নির্বাচনে যাবে সেটা ওনাকেই দেখতে হবে, ওনাদেরকেই দেখতে হবে। আমি আসতেছি সেই বিষয়ে। আমি যেটা মান্নান ভাইয়ের কথার উত্তর এইভাবে দিতে পারি, উনি আওয়ামী লীগকে বর্জিয়া বলুক, যাই বলুক, ওনাদের রাজনীতি নিয়ে ওনারা কথা বলবেন, আমার রাজনীতি আমি কথা বলবো। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলবো, খালেদা জিয়ার কথা বলবো, উনি ওনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলবে। কিন্তু যে জিনিসটা আমি বলতে চেয়েছিলাম আপনাকে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শেরে বাংলা, এদের কথা এই জন্য বলতে চেয়েছিলাম যে আপনারা নিজকে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বলেন গণতন্ত্র রক্ষা করেছেন, কিন্তু আপনারা নিজকে প্রশ্ন করেন যে দলকে আজকে 10ম সংসদের বিরোধী দলের নেতা বানিয়েছেন রওশন এরশাদ, তার পাশে বসেন হোসেন মোহাম্মদ এরশাদ। আমাকে একটু বলতে জি, জয়নুল আবদিন ফারুক, আপনি বলছেন যে যে যার যার দলের কথা বলবেন, আমরা যদি যে যে যার যার দলের কথা বলি তাহলে আসলে আলোচনাটাও আরো ভালো হয়। আপনি যদি বলেন যে আপনাদের কাউন্সিলে কি দিক নির্দেশনা পেয়েছিলেন? আমি এই কথাগুলোর সাথে তাল মিলিয়ে আসতে চেয়েছিলাম এই কারণে যে আমরা এই বছরের মার্চ মাসে সম্মেলন করেছি। সত্যিকার অর্থে আপনি একজন সাংবাদিক, আমার পাশে একজন কমরেড বসা, আমার ডান পাশে বিজ্ঞ সদস্য বসা, বলেন তো আমরা সম্মেলনে একদিন আগে অনুমতি পেলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, নর্থ সোহরাওয়ার্দী উদ্যানে। তারা আজকে জাঁকজমকপূর্ণ যে সম্মেলনটা করলো, আমাদেরকে বলা হলো, আসলাম না, আসা উচিত ছিল, আমরাও দাওয়াত দিয়েছি, ওনারা আসেন না, তাদের এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু আজকে যেই দল এত বড় গণতন্ত্রী হলেন, সেই দল একটা বৃহত্তম রাজনৈতিক দল, কয়েকবার ক্ষমতা থাকা দল, সেই দলের সম্মেলন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভিতরে করতে হয়েছে। এইটাই তো একটা উদাহরণ। সে কারণে আমি মনে করি এটা মানে এটা অনেকেই বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতেই হয়তো এত জাঁকজমক করে করা সম্ভব হয়েছে, কিন্তু দল আগামীতে কিভাবে পরিচালিত হবে, কিভাবে মানে দিক নির্দেশনার দিক থেকে হোমওয়ার্ক হয়েছিল যে সম্মেলন আমরা করেছি, অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে একটা সম্মেলন একদিনের জন্য শেষ করা হলো। শেষ করার পরে অনেক দিন পরে একটা কমিটিও আসলো। সেই কমিটি থেকে আমাদের জনগণ, আমরা বিএনপি যারা করি, জনগণের প্রত্যাশা এই কমিটি দিয়েই দল তৃণমূলের সংগঠিত করে আমরা যেসব আন্দোলন সংগ্রামের জন্য যে প্রস্তুতিটা আমরা নিব, সেটা আমাদের দলের মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আমরা প্রত্যাশা তো জাতিকে এই হিসেবে দিতে পারি যে গণতন্ত্র রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা সঠিকভাবে নেতৃত্ব দিব, এটাই আমাদের প্রত্যাশা আমরা পেয়েছি। কিন্তু আমরা যদি আজকে দমন, আমাদের আজকে গুম, খুন, মামলা, হামলা, আজকে বলুক যে আমি একটু আগে যে কথাটা বলেছি, নিজে যদি কাগজ হতাম, আগুনের মধ্যে পুড়ে সরকার হয়ে যেত। আপনিও মাত্র আপনার এলাকা থেকে এসেছেন, খুব একদম হ্যাঁ না তো এক উত্তর চাই। সেখানে এলাকার লোকজন কি বলে, আপনাদেরকে নির্বাচনে যেতে কি বলে? আমাদেরকে নির্বাচন মানে 2019-এর মানে উনি বলছিলেন যে ওনারা এলাকায় গেলে বুঝতেন যে ওনারা অত জনপ্রিয় না, আপনারা কি বুঝছেন? নবনীতা, আমরা নির্বাচনমুখী দল, আমাদের দল নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত।
সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ, নির্বাচন কমিশনের অধীনে সকলের গ্রহণযোগ্য একটা নির্বাচন। নিরপেক্ষ কি সেটি এখনো শোনা হয়নি, শুনবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। যোগ দিচ্ছেন এই কাউন্সিলে এবং একরকমের গুঞ্জন ছিল, চাপ ছিল, এবং তারপরে এক কমিটিতে দেখা গেল যে তাদের পরিবারের কাউকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়নি, এবং কমিটিতেও আমরা দেখছি যে রাজনৈতিকভাবে পরীক্ষিত, অনেক দিন ধরে কাজ করছেন এমন কর্মীরাই স্থান পাচ্ছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এই বিষয়ের আগে যেমন ওই যে বলছিলেন যে কিছু কিছু ভালো কর্মসূচি, কল্যাণমুখী কর্মসূচির কথা তারা বলেন, ওনাদের কথা শুনলে অর্থাৎ তাদের আকাঙ্ক্ষা যদি বলেন তাহলে সেটা নিয়ে তো প্রশ্ন করা বা সেটা সন্দেহ করার কোনো কারণ নাই। যেমন একটা ওই যে আপনি ইয়ের কথা বলছিলেন, যে বাড়ি খামারের কথা বলছিলেন না, গুচ্ছ গ্রাম প্রকল্প 1988 সাল থেকে 2014 সালে 26 বছরে তার কি হাল হয়েছে একটু বলে নেই। 1763টা গ্রামে, এটা বলে নেই, 1763 গ্রামে 83,152 পরিবারকে 273 কোটি 10 লাখ টাকায় 7,199 জি, আমরা যদি আরেকটু সুনির্দিষ্ট আলোচনায় আসি, কারণ গুচ্ছগ্রাম প্রকল্পটি সম্ভবত এরশাদ আমলের প্রকল্প। না, এরশাদ আমলের না, 2014 সাল পর্যন্ত বলতেছি, তারা কন্টিনিউ করেছে। তাহলে শুনে রাখেন যে সেটার মধ্যে 35 ভাগ প্রভাবশালীদের দখলে, এবং শুরুতে সচ্ছলরা ছিল 8 ভাগ, বরাদ্দপ্রাপ্তরা বিক্রি করেছে 7 ভাগ, জাল দলিল 3 ভাগ, আত্মীয় হস্তান্তর 5 ভাগ, নানা ভাগ হস্তান্তর 2 ভাগ। তাহলে এই ঘটনাটা এটা কেন বললাম, সেটা হলো যে এইটা তো এরকম ছিল না। তারা কি এটা চেয়েছিল? তারা চেয়েছিল গরিব মানুষের মঙ্গল করার জন্য, তাদের দেওয়ার জন্য। বাস্তবে এটা হয়েছে, তাই তো? তাহলে যে কথাটা বলছে, যেমন আজকে ধরেন 10 টাকা কেজি চাল আপনি দিবেন, অবস্থাটা কি দাঁড়িয়েছে? তাহলে সেটা দেখা যায় যে ইতিমধ্যে শাহজাদপুর উপজেলার 13 ইউনিয়নের 26 ডিলারের মধ্যে 23 জন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী, আবার 2 জন বিএনপির নেতা এবং 1 জন সাবেক ছাত্রদল নেতা। এখানে আমার একটা কম্বিনেশন আছে, খারাপ না। তো এখন ধরেন আবার ওদিকে দেখা যায় যে নান্দালে গিয়ে দেখি আমরা কোন দলের নেতা এটা বিবেচনা 10 টাকা কেজি চালটা দেওয়া হচ্ছে কিনা। আচ্ছা, এখানে এসে আমি যেহেতু ওনার সময়, উনি সময় দেবে না আমাকে, সেজন্য বাঁশখালীতে দুর্গা মন্দির নামে এটা অস্তিত্বই নাই। সেখানে সোলার প্যানেলে 25,000 টাকা, গন্ডামারা শুল্ক এই মসজিদের জন্য 25,000, 40,000 টাকা, বঙ্গবন্ধু পরিষদ অস্তিত্ব নাই, সংস্কারের জন্য 20,000 টাকা, টিআর। কিন্তু আপনার মানে আমি আসলে ওই জায়গাটায় আলোচনাটাকে নিতে চাচ্ছিলাম যে একটি ভিশন 2041 মানে ভিশন 2021 ছিল এখন পর্যন্ত আওয়ামী লীগের। আওয়ামী লীগ একটি মানে ভিশন 2041 করেছে। তো আমি আসলে এটার মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ চাইছিলাম আপনার কাছে, যে 41 কেন, আপনি ধরেন 91 বলেন, কিন্তু বিষয়টা তা না। আপনি কিভাবে করবেন? আমি শুরুতে সেই কথা বলেছিলাম যে আপনি একটা স্বপ্ন তুলে ধরলেন। এখন ধরেন কালকে রাত্রে আপনি ঘুমে কি স্বপ্ন দেখেছিলেন সেটা হয়তো আপনি বলতে পারেন, কিন্তু সেটা বাস্তবে কিভাবে কার্যকর হবে সেটা একটা ব্যাখ্যা লাগবে না? তো ফলে একটা ভিশন 21 বলেন, ভিশন 2041 বলেন, ইত্যাদি সব কথা আছে। তবে এটা ঠিক যে এখানে বিত্তশালী একটা গোষ্ঠী আরও বিত্তবান হবে এবং যারা দরিদ্র জনগোষ্ঠী আরও দরিদ্র হয়ে যাবে। সেই দিক থেকে একটা এই যে এটাকে বন্ধ করবে কীভাবে তার কোনো পরিকল্পনা নাই, এবং সেই জায়গায় এসে সাধারণ সকল মানুষের মঙ্গলের কথা বলছে, বাস্তবে ধনী দরিদ্র বৈষম্যটা সেটা বাড়তে থাকবে। জি, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। আমি প্রথমেই আমাদের জনারেল যে অভিযোগটা করলেন যে তাদের সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি, আমি খুব বিনীতভাবে তাকে বলতে চাই, বিকালে দিয়েছেন। আমি বলছি ওই সম্মেলনে ওই সময়ে আমি পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, এবং সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা শহরের অনেকগুলো আমি গেছিলাম, আপনি আসছিলেন। কতক্ষণ আগে আসছিলেন? তার আগে আমার মনে হয় 7 দিন আগে। ক্ষমতা থাকেনি, এবারে কথা বলছি আমি, আগামী আপনার সময়ের কথা না। আমি আপনি দিয়েছেন, আমি আপনার সাথে দেখা করেছি। আমি আমার যতটুকু মনে পড়ে যে আমার আপনি দিয়ে দিয়েছেন, ওইটা তো কতগুলো নিয়ম আছে, তাহলে আলাদা কথা। কিন্তু আমার যতটুকু মনে পড়ে, তিনি যখন গিয়েছিলেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে, মিছিল মিটিংয়ে রাজপথে থাকি, আমি একজন রাজনৈতিক নেতাকে সম্মান দেওয়ার সৌজন্যবোধ এবং সংস্কৃতি আমার ভেতরে ছিল। আমি তাকে যথাসাধ্য চেষ্টা করেছি তাৎক্ষণিকভাবে ওই অনুমতি দেওয়ার জন্য। কাজী আর ভাই যেটা বললেন, খালিকুজ্জামান ভাই, তিনি কিন্তু নিজেই বলছেন মুক্তবাজার অর্থনীতি। মুক্তবাজার অর্থনীতি শুধু একটি শব্দ না, এর তো অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় আছে। একদিকে বলবেন মুক্তবাজার অর্থনীতি, আরেকদিকে প্রত্যাশা করবেন একেবারে সমস্ত কিছু
ওয়েল ট্রেন্ড এবং সুশিক্ষিত হয়ে গেছে, মুক্তবাজারের ভাইরাস থাকবে না, এটা তো দিবা স্বপ্ন। এইখানে যেমন আমি বললাম যে কৃষক থাকবে, শ্রমিক থাকবে, কামলা থাকবে, দিনমজুর থাকবে, এবং ওই দিনমজুর যেই বাড়িতে দিনমজুরি করে ওই জমির মালিকরাও থাকবে। খালেকুজ্জামান ভাই বলুন তো যে এই দুই শ্রেণীর স্বার্থ কি এক? জি। এই দুই শ্রেণীর এটা বোধহয় অনেক স্বার্থের লম্বা বিতর্ক, যে আসলে কমরেড খালেকুজ্জামান ওটাই বলছিলেন যে আওয়ামী লীগের সমাজতন্ত্রের আদর্শ থেকে সরে এসেছে কিনা, মুক্তবাজার অর্থনীতি নিল কেন। উনি ওনার বক্তব্য শুরুই করেছিলেন সেই জায়গা থেকে। এটা নিশ্চয়ই লম্বা আলোচনা। Exactly. কিন্তু অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, শুধু আমি বলতে আপনাকে পারি- জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রী বলেছেন যে 2019 সালে একটি প্রশ্নমুক্ত নির্বাচনও চান আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি আসলে 2019 সালে এই বিএনপিকে ছাড়া নির্বাচনে ফোর্ট করতে পারে? মানে বিএনপিকে ছাড়া নির্বাচন করা কি, মানে এটাকে আর গেলানো যাবে কিনা? এটা কি আমরা কল্পনাও করতে পারি না। আমি তো বললাম যে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য হেন কোনো প্রচেষ্টা নেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করেননি। বিএনপি নেত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন, তিনি সময় দিয়েছেন, 11টা না 12টার সময় টেলিফোন করতে বলেছেন, সেই সময় টেলিফোন করেছেন। তারপরে কয়েক ঘন্টা পরে টেলিফোনে তিনি কখন ঘুম থেকে উঠবেন তার জন্য অপেক্ষাও করেছেন, শ্রদ্ধার সাথে বলতেছি। কিন্তু কিভাবে সেই সংলাপগুলো কেন সফলকাম হতে পারে না, কাদের কারণে হতে পারেনি, সাফল্যমণ্ডিত হতে পারেনি, সমগ্র দেশবাসী তা দেখেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী আপ্রাণ চেষ্টা করেছেন বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। একতরফা লড়াই করে বিজয়ী হলে পরে তার স্বাদ পাওয়া যায় না। এটা আওয়ামী লীগ না, একজন সাধারণ মানুষও জানে। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালি জাতির দীর্ঘ পথ পরিক্রমায়, আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমায় এমন কোনো আন্দোলন নেই, সংগ্রাম নেই যেই আন্দোলনের সংগ্রামে আওয়ামী লীগের নেতা কর্মীর বুকের রক্ত যায়নি, ত্যাগ নেই, তিতিক্ষা নেই। সেই দল কখনো কাউকে মাঠের বাইরে রেখে, প্রতিযোগিতার বাইরে রেখে খালি মাঠে গোল দেওয়ার কথা চিন্তাই করতে পারে না। কিন্তু আমরা ভাবতেই পারি না যে বিএনপি নেত্রী কোন অজ্ঞাত কারণে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ আপনাদের দলের অধীনে নির্বাচনে আসবেন না ওনারা তো স্পষ্ট। তাহলে কার একটা না একটা সরকার, একটা দেশের শূন্যতা থাকতে পারে না। নেচার নোজ নো ভ্যাকুয়াম। আমার এখানে বড় তাত্ত্বিক ভাই আছেন, নেচার নোজ নো ভ্যাকুয়াম পার্মানেন্টলি। তাহলে পরে জয়নুল ফারুক, আপনারা একই, মানে এই একই দাবিতে তো 2014 সালে নির্বাচন হয়ে গেল। একটা সরকার তো থাকতে হবে। তো কোন সরকারের অধীনে থাকবে? তারা নির্বাচনের অধীনে চান না, তারা চান যে কোনো মূল্যে তাদের ক্ষমতা দখল করতে। না, তারা যে কোনো মূল্যে নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার। নিরপেক্ষ, হোয়াট ডাজ ইট মিন নিরপেক্ষ? জি, জয়নুল ফারুক, আপনাদের চমৎকার কথা বলছেন। তার নেত্রী বেগম খালেদা জিয়া তো বলেছিলেন পাগল এবং ছাগল ছাড়া নিরপেক্ষ হতে পারে না। এখন তারা কি আবার সমগ্র বাঙালিকে পাগল এবং ছাগলে রূপান্তরিত করতে চান? আমি আপনার সময় মনে আমাদেরকে শেষ করে দিবেন। আমি শ্রদ্ধা মান্নান সাহেবকে সম্মান করে বলতে চাই, পাগল আর ছাগলের কথা এখানে আসে না। পাগল আর ছাগলকে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে ফেলেছে। গণতন্ত্র সাধারণ মানুষের জন্য, গণতন্ত্র মানুষের কথা বলে। আপনারা সে অধিকার থেকে মানুষকে মানে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আবার একটা ভীষণ তৈরি করেছে। সেই ভীষণ 2021 হলো এবং আবার 2040 পর্যন্ত দিয়েছেন। আমি ছোট্ট করে উত্তর দিয়ে দিতে শেষ করতে চাই। বিএনপি নির্বাচনমুখী দল, বিএনপি নির্বাচনে যাবে বা যাবে না এমন কথা আমরা কোনোদিনও বলি না। আমরা বলছি যে 1996 সালে ক্ষমতায় আসলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে। সে তত্ত্বাবধায়কের জন্য জামাতে ইসলাম যুদ্ধ অপরাধীর সাথে মিলিতভাবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছেন। সে তত্ত্বাবধায়ক সরকারকে আপনার হাতে আপনারা জবাই করে দিয়েছেন। তাহলে আমরা কি বলতে পারি না যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুইবার নির্বাচন হয়েছে, একবার আমরা জিতছি, একবার আপনারা জিতছেন। সে তত্ত্বাবধায়ক আপনারা শেষ করে দিলেন। এখন নিরপেক্ষ নির্বাচন, আপনি পাগলের কথা বলেন। তো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা ঝামেলায়। আচ্ছা, আমি শেষ করতে দিই। এখন 111 বলেন, যাই বলেন, 111 কার জন্য আসছে? সেদিন যদি লঘু বইটা দিয়ে মানুষ মেরাম
মৃত মানুষের উপর লম্পজম্প না করতেন ওয়ালেমেন আসতো না। সেদিন যদি ইয়াজউদ্দিন আহমদের ফর্মুলা মতো নির্বাচনে আসতেন তাহলে 111 আসতো না। ওয়ালেমেন এসে কি হলো, মানে শেখ তত্ত্বাবধায়ক হাসিনা সরকারকেও জেলে যে গেল, দলীয় ফর্মুলায় খালেদা নিয়ে জিয়া নেওয়া জেলে যায়। গেল, আপনিও গেলেন আমিও গেলাম, সেদিকে আমি যাব না। কিন্তু এখন প্রশ্ন আছে একটা, যে নিরপেক্ষ নির্বাচন, এই যে সার্চ কমিটির কথা বলে করলো, কিন্তু প্রপোজালটা রাষ্ট্রপতির কাছে কে পাঠাবে? ওই যে সংবিধান দেখাইছে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি মাননীয় প্রধানমন্ত্রী যেটা রিকমেন্ড করে পাঠাবেন সেটাই রাষ্ট্রপতি অনুমোদিত, এটা সংবিধানে লেখা আছে স্পষ্ট। এখন সার্চ কমিটি করে যদি নির্বাচন কমিশন আপনারা বানান, সকল দলের গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন, উনি বলছেন যেটা পাগল ছাগলের কথা আমি যাব না, আমি যাব যে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের গ্রহণযোগ্য একটা নির্বাচন আমরা চাই। সেই নির্বাচনে বিএনপি অবশ্যই যাবে, কিন্তু আবারও যদি ওনারা তালবাহানা করে, আপনারা কি কোনো ফর্মুলেট করছেন? ফর্মুলাটা এইটাই তো, যে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের গ্রহণযোগ্য এখন তো আর তত্ত্বাবধায়ক প্রশ্ন এখন আসছে না, আসছে একটা গ্রহণযোগ্য নির্বাচন। সে গ্রহণযোগ্য নির্বাচনটা করার প্রক্রিয়াটা কি, এটা কি আমি বলবো? আমি বললে কি মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করে নেবেন বা আওয়ামী লীগ গ্রহণ করে নেবেন? সেই কারণে আমাদের বক্তব্য হলো সকল নিবন্ধিত রাজনৈতিক দলের গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন করা। উদাহরণ একটা দিই, 345টি ইউনিয়ন পরিষদে বন্ধ ঘোষিত নির্বাচন 31 তারিখ, 2 মাস পর মের 28 তারিখে নির্বাচন হয়েছে, আর অক্টোবরের 31 তারিখে হবে বন্ধ ঘোষিত 345টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। কি অবস্থা আপনি নিজেই দেখেছেন, এটা আমি বলতে চাই না কি নির্বাচন হয়েছে এটা। সেখানে আবার দলীয় নির্বাচন, ধানের শীষের আওয়ামী লীগ। আজকে আমার নির্বাচনী এলাকায় 24টা ভোট কেন্দ্রে ভোট হবে সেনবাগ উপজেলায়। আমি স্পষ্ট করি কি অত্যাচার অবিচার হচ্ছে, তো এগুলা কি পাবলিক দেখছে না? ওইটার জন্য বলছে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন অধীনে নির্বাচন হলেই আপনারা ঠিক করে দেন, আমরা ঠিক আলোচনা করতে তো অসুবিধা নেই। আপনি বলছেন ব্যর্থতা কার? তারণখোর ব্যর্থতাটা দায়িত্ব আমরা নিব না, আপনারা নেওয়া উচিত ছিল। তারণখোর তো একটা মধ্যস্থতা করতে চেয়েছিল যে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা। ধন্যবাদ জয়নুল আবেদিন থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ কমরেড খালিকুজ্জামান। একটা লাইন, জি, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ কি কোনো দ্বিমত করেছে? এখনো করবেন না আশা করি। আমরা কোনোদিন প্রশ্নই ওঠে না, কারণ আওয়ামী লীগই একমাত্র দল যেই দল ঘাম দিয়ে লড়াই করে আন্দোলন করে এই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার জন্য এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জীবন বাজি রেখে কাজ করেছে। বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আব্দুল মান্নান খান, ধন্যবাদ জয়নুল আবেদিন ফারুক, ধন্যবাদ কমরেড খালিকুজ্জামান, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি নিয়ে। এই বিষয়ে আমাদের সঙ্গে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, দেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের সভাপতি মোস্তফা জব্বার এবং তথ্য প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন। আমাদের সাথেই থাকুন।